খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না পেয়ে আজিয়ান বলল, কি হলো বলো? আব্বা কফি আর বিস্কুট। আজিয়ান অবাক তো হলোই, সাথে রেগেও গেল। রাগী গলায় বলল, সারা রাত শুধু এগুলো খেয়েই থাকবে? অনিমা ইতস্তত করে বলল, আসলে রাতে রান্না করার মুড থাকে না। ইউ আর রিয়েলি ইম্পসিবল। অনিমা কিছু বলল না। আজিয়ান একটু থেমে বলল, আচ্ছা দেখছি কি করা যায়। অনিমা অবাক হয়ে বলল, কি করবেন? সেটা তুমি না জানলেও চলবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? অনিমা একটু অবাক হয়ে বলল, করুন। আঙ্কেল মানে তোমার বাবার নাম কি ছিল? হঠাৎ এইরকম প্রশ্ন শুনে অনিমা বেশ অবাক হলো, তবুও বলল, চিফ রিপোর্টার হাসান কোতোয়াল। ওহ, তোমার বাবা রিপোর্টার ছিলেন। ওনাকে তো প্রায় অনেকেই জেনে, কিন্তু উনি মারা গেলেন কি করে? অনিমা নিচু কণ্ঠে বলল, খুন হয়েছে আমার আব্বু। হোয়াট? কিন্তু পাবলিক ইনফরমেশন তো বলছে উনি সুইসাইড করেছে। অনিমা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সব শোনা কথা সত্যি হয় না। কিন্তু তুমি বলেছিলে তুমি তোমার মামার বাড়িতে থাকতে, তাহলে চলে এলে কেন ওখান থেকে? কি এমন হয়েছিল? কিন্তু অনিমার কোনো উত্তর না পেয়ে আদ্রিয়ান বলল, অনি অনি কিন্তু ডেকেও অনিমার কোনো সাড়া না পেয়ে বুঝলো ও ঘুমিয়ে গেছে। অনিমার এই বাচ্চা মতে হেসে দিল আদ্রিয়ান। তারপর মনে মনে বলল, জানি না কি এমন হয়েছিল তোমার সাথে যে নিজের মামার বাড়ি চেয়েও ফুটপাত তোমার কাছে বেশি নিরাপদ মনে হয়েছিল। আমি যদি আগেই তোমাকে পেয়ে যেতাম হয়তো তোমার সাথে এইসব হতো না। তবে যাই হয়ে থাক, এখন যখন তোমাকে খুঁজে পেয়েছি আমি আমার দেওয়া কথা রাখবো। নিজের সবটুকু দিয়ে তোমায় আগলে রাখবো। একটু বলে ছল ছল চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, আই প্রমিস। ফোনটা আবারও কানে নিল আদ্রিয়ান। অনিমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে আদ্রিয়ান। কেমন একটা ঘোর কাজ করছে ওর মধ্যে। ফোনটা রাখতে ইচ্ছে করছে না। ব্যালকনির দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করলো ও। মন দিয়ে অনিমার প্রতিটা নিঃশ্বাসের প্রতিটা প্রশ্বাসের শব্দ শুনছে। অদ্ভুত এক প্রশান্তি হচ্ছে ওর। আজিয়ান ঠিক করে নিয়েছে আজ অনিমার নিঃশ্বাসের শব্দ শুনেই রাতটা কাটিয়ে দেবে। তাই কানে ফোন নিয়ে চোখ বন্ধ করে এক মনে শুনেই চলেছে। কিন্তু মাঝরাতে অনিমার গলার স্বর পেয়েই চমকে চোখ খুলল। ভালোভাবে শোনার চেষ্টা করেই বুঝতে পারল ঘুমের ঘোরে কথা বলছে অনিমা। মেয়েটা ঘুমের মধ্যেও কথা বলে। আবারও হেসে দিল আদ্রিয়ান। ও আসলেই একটা বাচ্চা মেয়ে। কি বলছে সেটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। ভালোভাবে কান পেতে থাকার পর কিছু কিছু কথা কানে গেল ওর। আর সেই কথাগুলো শুনে আদ্রিয়ান স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো আবারও ছলছল করে উঠল। হাত মুঠো করে ওয়ালে জোরে পাঞ্চ করলো। ও ভাবতেও পারছে না মানুষ এতটা নিচ কি করে হয়। এতটাই অত্যাচার করতো মেয়েটাকে যে ঘুমের মধ্যেও সেগুলোর পিছু ছাড়ে না। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে ওর। ওকে খুঁজে পেতে এত দেরি করলো কেন ও? কেন? সকালে ঘুম থেকে উঠে সময় দেখতেই ফোনটা হাতে নিয়ে চমকে উঠল অনিমা। আদ্রিয়ান লাইনে? শিট! ও কালকের কথার মাঝেই ঘুমিয়ে পড়েছিল। তাড়াতাড়ি আজ শোয়া হয়ে ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো। আদ্রিয়ান এখনো ব্যালকনির দেয়ালে হেলান দিয়ে বসে আছে। অনিমার গলার আওয়াজ পেয়ে খানিকটা চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ও মহারানী ঘুম ভাঙলো তাহলে? অনিমা অবাক হয়ে উঠে বসে মুখের সামনে থেকে চুল সরিয়ে বলল, আপনি সারা রাত লাইনে ছিলেন? আদ্রিয়ান মুচকি হেসে বলল, কি করবো, তুমি কথা শেষ না করে ঘুমিয়ে পড়লে। আর কাউকে বায়না বলে ফোন কাটার মতো ব্যাড ম্যানার্স আমার নেই। তাই বলে সারা রাত জেগে থাকবেন? কি করবো, বাই বলা হয়নি তো। অনিমা হেসে দিয়ে খাটে হেলান দিয়ে বলল। পাগল আপনি? আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল, तेरे इश्क में पागल होना तो क्या, मैं मर भी लूंगी। অনিমা ভ্রু কুচকে বলল, মানে? নাথিং, যাও ফ্রেশ হয়ে নাও, অফিস যাবো তো। অনিমা বাচ্চা কণ্ঠে একটু টেনে বলল। আজ ফ্রাইডে। আদ্রিয়ান মাথা চুলকে বলল, ইয়ে আসলে ভুলে গেছিলাম। তো রাখি।
আজিয়ান কিছু একটা ভেবে বলল। আব বলছিলাম আজ বিকেলে বেড়াবে। অনিমা ঠোঁট কামড়ে হেসে বলল। কেন? এমনি ফ্রি টাইমে ঘরে বসে বোর হওয়ার কি প্রয়োজন? অনিমাও আজিয়ানের তালে তাল দিয়ে বলল। না, কোনো প্রয়োজন নেই। অনিমার কথায় আজিয়ান হেসে দিয়ে বলল। ওকে দেন বিকেলে পিক করতে আসছি আমি। হুম। ওকে নাও বাই, ব্যালেন্স যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, সারা রাত লাইনে ছিলাম। অনিমা মুচকি হেসে বলল। বাই। আজিয়ান ফোনটা রাখতেই অনিমা হেসে দিল। লোকটা অদ্ভুত, হঠাৎ করেই ওর জীবনে এসে ওর জীবনের একটা অভিন্ন অংশ হয়ে যাচ্ছে। কিন্তু আজিয়ানকে নিজের জীবনে ধরে রাখতে পারবে তো ও? ওর সব কাছের মানুষগুলোই তো ওকে ছেড়ে চলে যায়। যদি আজিয়ান ওকে ছেড়ে চলে যায়, তাহলে আজিয়ানের মায়ায় এভাবেই নিজেকে জড়িয়ে ঠিক করছে তো। আর আজিয়ান ফোনের স্ক্রিনে তাকিয়েই মুচকি হেসে ভাবলো। আমি জানি তোমার মনে কি চলছে, ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। ইন এভরি সিচুয়েশন আই অ্যাম অ্যান্ড আই উইল বি দেয়ার টু প্রোটেক্ট ইউ জান পাখি। আবারও ফোনটা বেজে উঠলো আজিয়ানের। অভ্রের ফোন রিসিভ করার পর অভ্র জানালো ওকে কয়েক মাসের জন্য লন্ডন যেতে হবে এবং সেটা জরুরি। আজিয়ান পারমিশন দিল, ওর মুড অফ হয়ে গেল। অভ্র ওর বিয়ে হলেও ওকে নিজের ভাইয়ের মতোই স্নেহ করে আজিয়ান, আর অভ্র ওকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করে। ওরও সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে। এর মধ্যেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে প্রতিবারের মতো এবার আর বিরক্ত হলো না ওরু, কারণ এই ফোন ওর অভ্যাস হয়ে গেছে। তবু ফোনটা রিসিভ করে বিরক্তির কণ্ঠে বলল। কি সমস্যা বলুন তো আপনার? আশিস হেসে দিল অরমিতার কথা শুনে। মেয়েটাকে জ্বালিয়ে খুব বেশি মজা পায় ও। হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল। আমার আবার কিসের সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কিন্তু আমি কল করে তোকে এত সময় কেন সেটাই বুঝতে পারছি না। উফ, আপনাকে কিছু বলাই বেকার। বলো না, শুধু আমার কথাগুলো শুনতে থাকো, তাহলেই হবে। অরুমিতা বেশ বিরক্ত হয়ে বলল। অসহ্য। আশিস হেসে বলল। যাক, আমার জন্য কিছু তো ফিল করো, সেটাই অসহ্য হোক। অরুমিতার রাগে এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করছে, তাই বিরক্ত হয়ে ফোনটা রেখে আশিসের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। কিন্তু ছেলেটা যেমনই হোক কথা বেশ ভালোই বলে ভেবেই মুচকি হাসলো ও। পরক্ষণেই নিজেকেই নিজে বকতে লাগলো। কি ভাবছে ও? পাগল টাগল হয়ে গেল নাকি ও? এইসব চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দিল। ওদিকে অরু ফোনটা কাটতেই হাসতে শুরু করলো আশিস। হাসির মাঝেই ওর ফোন এলো। ওর ফোনের স্ক্রিনে GF32 লেখা। বুঝলো ওর 32 নম্বর গার্লফ্রেন্ড, কিন্তু ওর 32 নম্বর গার্লফ্রেন্ডের নামটা তো ওর মনে নেই। কিছুক্ষণ ভেবে রিসিভ করলো ফোনটা। ও পাশ থেকে বলল। হ্যালো বেবি, এত লেট করলে কেন? শুরু হয়ে গেছে নেকি রানীদের ন্যাকামি। এসব ভেবে আশিস কণ্ঠটা নরম করে বলল। সরি বেবি, ওয়াশরুমে ছিলাম। মেয়েটা ন্যাকা কণ্ঠে বলল। তাই বলে ফোন ধরতে এত লেট করবে? আশিসের মেজাজ বেশ খারাপ হলো। এত ন্যাকামো শুধু মেয়েদের পক্ষেই করা সম্ভব। নিজেকে সামলে বলল। আচ্ছা বেবি, এরপর থেকে ওয়াশরুমে ফোন নিয়ে যাব, ওকে? মেয়েটি খুশিতে গদগদ হয়ে বলল। ওয়াও, হাউ সুইট ইউ আর। বাই দ্য ওয়ে, তুমি কনে বেবি জানাও? হোয়াট আশু, ভুলে গেলে আমি লোপা। লেপা? এটা আবার কে? উফ, এতজনের নাম চেহারা মনে রাখা যায়? তবুও আশিস একটু হাসার চেষ্টা করে বলল। না 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 না, ভুলবো কেন? আসলে তোমার রিয়াকশনটা কেমন হয় সেটা জানার জন্য মজা করছিলাম। ও হাউ কিউট। ইয়াপ। এগুলো আশিসের কাছে বিশেষ কিছুই না, এটা ওর রেগুলার রুটিন। তাই প্রতিদিনের মতো নিজের সোকল গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল ও। সন্ধ্যা হয়ে গেছে। সূর্য মামা বেশ কিছুক্ষণ আগেই নিজের মুখ লুকিয়ে ফেলেছে। চারপাশ অন্ধকার হয়ে এসেছে, তবে নিস্তব্ধ নয় এই সন্ধ্যা।
গ্রাম্য এলাকায় শান্ত, নীরব, আধারাচ্ছন্ন, মোহনীয় এক সন্ধ্যার দেখা পাওয়া গেলেও শহরের সন্ধ্যা হয় অন্যরকম। কোলাহল একটুও কমে না। তবে শহরের অন্ধকারেও চারপাশের আলোকিত দোকানপাট আর অসংখ্য গাড়ির হেডলাইটের আলোতে চারপাশে অনেক রকমের সৌন্দর্য বিরাজ করে। সেটা যদি উঁচু কোনো বিল্ডিং এর ছাদ থেকে দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই। সেটা আজ অনিমা বেশ ভালোই বুঝতে পারছে, কারণ আজিয়ান ওকে নিয়ে 15 তলা একটা বিল্ডিং এর ছাদের কর্নারে বসে রাতের শহরটা দেখছে। দুজনেই বেশ অনেকক্ষণ যাবৎ চুপ করে আছে। হঠাৎ করে আজিয়ান বলল, কি ভাবছো? অনিমা চারপাশটা দেখতে দেখতে বলল। কখনো রাতের শহরটা এভাবে দেখা হয়নি। আজিয়ান মুচকি হেসে বলল, তোমার ভালো লেগেছে? ভীষণ। তাহলেই হবে। অনিমা আজিয়ানের দিকে তাকিয়ে বলল। একটা কথা জিজ্ঞেস করব? আজিয়ান মুখে হাসি রেখে হালকা ভ্রু কুঁচকে বলল, করে ফেলো। আপনি তো সেই রাতের পর আমার সাথে যোগাযোগ না করলেও পারতেন। হঠাৎ কি মনে করে আমার সাথে যোগাযোগ রাখার ইচ্ছে হলো? আজিয়ান হালকা হেসে কিছুক্ষণ চুপ করে রইল। আর অনিমা আজিয়ানের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। আজিয়ান একটা শ্বাস নিয়ে বলল, ওই যে বললাম, তোমার মায়ায় জড়িয়ে গেছে। একটা অদ্ভুত মায়া জাল। সে জাল থেকে বেরোনো অসম্ভব। মিস করতে শুরু করেছিলাম তোমায়, নিজেকে চেয়েও আটকাতে পারিনি। অনিমা অবাক হয়ে বলল। এক রাতে এত টান? আজিয়ান সামনে তাকিয়ে বলল, আমি নিজেও তো জানি না কেন, কিন্তু বর্ষণে সেই রাতটা যে আমি চাইলেও ভুলতে পারি না, আর পারবো না। কখনো ভুলে যাবেন না তো আমাকে? আজিয়ান অনিমার হাত ধরে বলল। মানুষ নিজেকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের অস্তিত্বকে কখনোই নয়। অনিমা আজিয়ানের কথা না বুঝলেও এক প্রকার প্রশান্তি বয়ে গেল ওর হৃদয়ে। আলতো করে আজিয়ানের কাঁধে মাথা দিয়ে মনে মনে ভাবছে কি করে থাকবে এই লোকটাকে ছাড়াও। ও তো ভীষণ ভাবে জড়িয়ে গেছে আজিয়ানের সাথে। বর্ষণের সেই রাতে ওর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে এসেছিল আজিয়ান। আর আজিয়ান ভাবছে এত খুঁজেও কেন খোঁজ পাইনি তোমার, কিন্তু নিজের অজান্তেই পেয়ে গেছি তোমাকে। কি করে ভুলবো? তুমি তো আমার অস্তিত্ব, আমার আত্মা, আমার হার্টের প্রতিটা বিট, আমার প্রতিটা নিঃশ্বাস। এগুলো হলে কোনো মানুষ বাঁচতে পারে? এভাবে অনেকগুলো দিন কেটে গেল। এর মধ্যে অনিমা সম্পূর্ণ আগের মতো হয়ে গিয়েছে। চঞ্চলতা, দুষ্টুমি সব আবার ভর করেছে ওর ওপর। এই সম্পূর্ণ ক্রেডিট আজিয়ানের। ওই ওকে বিভিন্নভাবে খুশি রেখে, আনন্দ রেখে বদলে দিয়েছে একেবারে। তবে একবারও ওর অতীত জানতে চায়নি অনিমার কাছে, কারণ ও চায় অনিমা নিজেই ওকে বলুক, সব বলুক। আর অনিমাকে নিজের মনের অনুভূতির কথাও বলেনি। আর এদিকে অনিমাও ভালোবেসে ফেলেছে আজিয়ানকে, তবে বলতে পারেনি। কিন্তু ওদের মধ্যকার বন্ডিং এখন আরো গভীর হয়েছে। একে অপরকে না দেখে একদিনও থাকতে পারে না। আজিয়ান অনিমাকে সব সময় বিভিন্নভাবে আনন্দে রাখে। রাতে লং ড্রাইভে নিয়ে গিয়ে, ছুটির দিনে ঘুরতে নিয়ে গিয়ে, ফুচকা আইসক্রিম খাইয়ে, প্রতিদিন চকলেট গিফট করে, ছোট্ট ছোট্ট সারপ্রাইজ আর গিফট দিয়ে। তীব্র আর অরমিতা মুগ্ধ হয়ে দেখে এগুলো, আর সৃষ্টিকর্তাকে বারবার শুক্রিয়া জানায় আজিয়ানকে অনিমার জীবনে পাঠানোর জন্য। তবে অনিমার ভয় হয়, ভীষণ ভয় হয়। ওর তো সুখ নামক জিনিসটা আবার সহ্য হয় না। আবার কোনো বিপদ ঘনিয়ে আসবে না তো ওর জীবনে? নিজের ফার্ম হাউসে বসে ড্রিঙ্ক করতে করতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল রিক। বন্ধুরা চলে যেতেই কালো পোশাক পরা একটা লোক এসে বলল। রিক মুখ থেকে ড্রিঙ্কের গ্লাস নামিয়ে একটা বাঁকা হাসি দিল। তারপর হাত বাড়াতেই একটা কাগজ দিল লোকটা ওর হাতে। কাগজটা নিয়ে হাত ইশারা করতেই লোকটা বেরিয়ে গেল। রিক কাগজটার দিকে তাকিয়েই হেসে দিল। পরক্ষণেই মুখটা হিংস্র হয়ে গেল, চোখ লাল হয়ে উঠল রাগে। দাঁতে দাঁত চেপে বলল, এবার কোথায় পালাবে বেবি? তোমার হাইড অ্যান্ড সিক খেলার সময় এবার শেষ। এবারে রিক চৌধুরী তোমাকে বোঝাবে সে কতটা ভয়ঙ্কর। তোমার এমন হাল করব যে রিক চৌধুরী খাঁচা থেকে পালানোর চিন্তা করলেও তুমি কেঁপে উঠবে। বি রেডি সুইটার্ট, আমি আসছি।
এবার কোথায় পালাবে বেবি? তোমার হাইড অ্যান্ড সিক খেলার সময় এবার শেষ। এবারে রিক চৌধুরী তোমাকে বোঝাবে সে কতটা ভয়ঙ্কর। তোমার এমন হাল করব যে রিক চৌধুরী খাঁচা থেকে পালানোর চিন্তা করলেও তুমি কেঁপে উঠবে। বি রেডি সুইটার্ট, আমি আসছি। প্রায় 2 ঘন্টা যাবৎ ল্যাপটপে মুখ গুজে বসে আছে অনিমা। মাথাটা গরম হয়ে আসছে ওর। আরো কিছুক্ষণ ঘাটাঘাটি করে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে প্রায় আছাড় মেরে রাখলো খাটের ওপর। তারপর মাথাটা চাপ দিয়ে ধরলো 2 হাত দিয়ে। মাথা ছিঁড়ে যাচ্ছে ওর। কিছুতেই কিছু মেলাতে পারছে না। কি করবে ও? প্রায় 1.5 বছরের জার্নালিজমে কত মানুষকে ন্যায় দিয়েছে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সমাজের কত কিটকে এক্সপোজ করেছে, অথচ নিজের বাবার খুনিকে এক্সপোজ করতে পারছে না ও। নিজের বাবাকে ন্যায় দিতে পারছে না। সন্তান হিসেবে এর যে লজ্জার আর কি হতে পারে। সোজা হয়ে বসে নিজের নাকের পাশের ঘামটা মুছে কিচেনে চলে গেল অনিমা। এই মুহূর্তে 1 কাপ কফি খুব দরকার ওর। কফি করে নিয়ে ব্যালকনিতে গিয়ে রাতের মেঘাচ্ছন্ন স্তব্ধ আকাশের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিতে দিতে ভাবছে ওর এই ব্যর্থতার কারণ কি। ওর ভয়, রিকের প্রতি ওর ভয়ই কি ওর সবচেয়ে বড় জড়তা। কিন্তু কি করবে ও? ও তো চেয়েও এই ভয়টা কাটিয়ে উঠতে পারছে না। ওই লোকটার মুখটা এখনো মনে পড়লেই ভয়ে শিউরে ওঠে ওর শরীর। হাত দিয়ে রেলিং এ একটা বাড়ি দিয়ে বলল, আব্বুকে খুব ভালো করে চিনি আমি। উনি এত কাঁচা কাজ করবেন না। কিছু তো রেখে গেছেন উনি। কোনো ক্লু অবশ্যই থাকবে যেটা আমাকে সাহায্য করবে ওই রঞ্জিত চৌধুরীর মুখোশ খুলতে। আমার আব্বু সুইসাইড করেনি, ওনাকে খুন করা হয়েছে সেটা প্রমাণ করতে কিছু তো থাকবে। কিন্তু সেটা কি? কোথায় পাবো, কোথায়? মিস্টার রঞ্জিত গাড়িতে বসে ফোন টিপতে টিপতে ফ্রন্ট সিটে বসে থাকা কবির শেখকে উদ্দেশ্য করে বললেন। কিছু বলেছে রিক? মেয়েটার খোঁজ পেয়েছে? কবির শেখ পেছনে ঘুরে বললেন, বাড়িতে ফেরেনি তো এখনো। বাড়ি ফিরলে জিজ্ঞেস করতে হবে। ওকে তো কালকেই কলকাতা যেতে হবে। কবির শেখ ভ্রু কুচকে বললেন, কেন কলকাতা কেন? কাজ আছে, সামনে ইলেকশন, অথচ কোনো হেলদোল নেই ছেলেটার। এমন করলে জিতবে কি করে? কবির শেখ মনে মনে ভাবলেন, জিততে তো হবে জিজাজি, না হলে আমার এত কষ্টে সাজানো খেলাটা বিগড়ে যাবে যে। এইসব ভাবনা থেকে বেরিয়ে বললেন, কিন্তু মেয়েটাকে গুজারে তো তারা গেছেন আপনার। মিস্টার রঞ্জিত ফোন থেকে চোখ উঠিয়ে বললেন, তারা আছে। আগেও বলেছে ওই মেয়েকে যতটা ভীতু আর বোকা ভাবো তার এক অংশ কিন্তু না ও। রিককে ভয় পেলেও আর কোনো কিছুকে ভয় পায় না ও। আর ওর বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রাণপণ চেষ্টা করছে, তাও আবার সবার আড়ালে। কবির শেখ হেসে বললেন, বাবাই আছে তো, ও সামলে নেবে ওই মেয়েকে। মিস্টার রঞ্জিত চিন্তিত কণ্ঠে বললেন, সেটা জানি, তবে মনে রেখো, যেদিন রিককে ছাড়াও ওই মেয়ে অন্য কাউকে ভয় পেতে শুরু করবে, সেদিন থেকে আমাদের ধ্বংসের সিংহা বেজে উঠবে। এটা শুনে কবির শেখ চিন্তায় পড়ে গেলেন। মেয়েটা রিককে ছাড়া আর কাউকে ভয় পেতে শুরু করলে সত্যি সমস্যা হয়ে যাবে। কিন্তু সত্যি কি এমন কেউ আসবে, নাকি এসে গেছে? কফি শপের সামনে দাঁড়িয়ে ওয়েট করছে অনিমা, অরুমিতা, তীব্র, আদিব আর আশিস। এই কয়েকদিনে বেশ ভালো বন্ধু হয়ে গেছে ওরা সকলে। একে অপরের সাথে বেশ ফ্রি হয়ে গেছে। এখন অরুমিতা আর আশিসকে আগের মতো বিরক্তকর লাগে না। তবে এদের টম অ্যান্ড জেরি শো চলতে থাকে সারাক্ষণ। ওরা সবাই আজিয়ানের জন্যই ওয়েট করছে প্রায় 15 মিনিট যাবত, কিন্তু আজিয়ানের আসার কোনো নামগন্ধই নেই। আদিব ভাইয়া হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, আরে ইয়ার, এত লেট কেন করছো? এরকম তো করে না। অরুমিতা রোডের দিকে তাকিয়ে বলল, আরে জ্যামে আটকে গেছে হয়তো। আজকাল রোডের যা অবস্থা। আশিস অরুমিতাকে পিঞ্চ করে কিছু বলবে, তার আগেই আরিফ চোখ রাঙিয়ে চুপ করিয়ে দেয় ওকে। অনিমা দাঁত দিয়ে নখ কাটছিল। ওদের কথা শুনে হাত নামিয়ে বলল, এই রোডের জ্যামকে ইচ্ছে করে লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিই। সবাই হেসে দিল ওর কথা শুনে। আশিস অবাক হয়ে বলল, এক লাঠিতে এতগুলো গাড়ি? অনিমা ভ্রুকুচকে আশিসের দিকে তাকিয়ে বলল, আমি কখন বললাম যে
গাড়ি দিয়ে উগান্ডা পাঠাবো? আমি তো বলেছি জ্যামকে পাঠাবো। গাড়ি যত খুশি চলুক, চলতে চলতে ইঞ্জিনে আগুন ধরে যাবে, টায়ার ব্লাস্ট হয়ে যাবে, তাতে আমার কি? শুধু জ্যাম না থাকলেই হয়। বলেই আবার রোডের দিকে উকি দিয়ে আজিয়ান আসছে কিনা চেক করে নিল। আশিস বোকার মতো তাকিয়ে আছে অনিমার দিকে। অরমিতা আর তীব্র মুখ টিপে হাসছে, কারণ ওরা অনিমার এরকম উদ্ভট কথাবার্তার সাথে পরিচিত হয়ে গেছে। আদিব হাসতে হাসতে বলল, প্রথম যেদিন দেখেছিলাম তোমায়, তো মাটির পুতুল মনে হয়েছিল। তুমি যে এত কথা বলো বুঝতেই পারিনি। অনিমা আদিবের দিকে তাকিয়ে হেসে বলল, এটা তো ট্রেলার, পিকচার এখনো বাকি আছে আমার ভাই। আদিব ভ্রু উঁচু করে ঠোঁট বাঁকিয়ে বলল। আরে বাস, কি দিলে? অনিমা ও লং শার্টের কলার ঠিক করে একটু স্টাইল নিল। আশিস হা করে তাকিয়ে থেকে বলল, আরে একসঙ্গে কত রূপ, সো স্টাইলিশ। সেটা শুনে অরমিতা ভ্রু কুঁচকে বলল, তো সবাই আপনার মতো গাধা নাকি? আশিস চোখ ছোট ছোট করে অরমিতার কাছে গিয়ে বলল, আমি গাধা? আশিস কাছে আসাতে অরমিতা একটু ইতস্তত করে সরে দাঁড়িয়ে বলল, আপনার কোনো সন্দেহ আছে নাকি? আশিস কিছুক্ষণ ভ্রু কুঁচকে অরমিতার দিকে তাকিয়ে থেকে একটা ফ্লার্টি হাসি দিয়ে বলল, সুন্দরীদের মুখে যে কোনো ডাক শুনতে ভালো লাগে, হোক না সেটা গাধা। আদিব ভাইয়া আশিসের পিঠে একটা চাপড় দিয়ে বলল। হ্যাঁ, তোর মতো গাধাদেরই ভালো লাগে। সকলেই হেসে দিল। তীব্র একবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি ভাইয়া, তোরা তো লেট করে না, একটা ফোন করে দেখা উচিত এখন। হ্যাঁ, কল দিয়েই দেখি। আদিব কয়েকবার ফোন দেবার পরেও ফোন রিসিভ করলো না আদ্রিয়ান। আশিস বলল, আরে এরকম করার কোনো মানে হয়? সবাই টেনশন করতে পারে, এটা ভাবে না? অনিমা বিরক্ত হয়ে ওখানে রেখে দেওয়া বাতিল একটা উঁচু টেবিলের উপর উঠে বসে বলল, আপনারা মাঝে মাঝে একটু বকে ধমকে দিতে পারেন না ওনাকে? আদিব শব্দ করে হেসে দিয়ে বলল, ওর দেওয়া বকা আর ধমকি হজম করে শেষ করতে পারি না, আবার আমরা বকবো? অনিমা ভ্রু কুঁচকে বলল, কেন? কোথাকার কোন মহারাজ উনি যে ওনাকে এত ভয় পেয়ে চলতে হবে? এটা শুনেই অরমিতা অনিমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, এমন ভাবে বলছিস যেন তুই ভয় পাস না ওনাকে। অনিমা লাফ দিয়ে টেবিল থেকে নেমে একটু ভাব নিয়ে বলল, আমি এই অনিমা ভয় পাবো ওনাকে? হ্যাঁ। তীব্র হাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে বলল, সিরিয়াসলি আমরা সবাই ভয় পাই, আর তুই ভয় পাস না ওনাকে? অনিমা হেসে দিয়ে বলল, দূর, উনি আবার ভয় পাওয়ার মতো মানুষ নাকি? এর মধ্যে আজিয়ান এলো। অনিমা উল্টো ঘুরে আছে, তাই দেখতে না পেলেও বাকিরা সবাই দেখতে পেল। ওরা কিছু বলবে তার আগে আজিয়ান ইশারায় সবাইকে চুপ থাকতে বলল। সবাই চুপ করে রইল। সবাইকে চুপ করে থাকতে দেখে অনিমা ভ্রু কুঁচকে বলল, হোয়াট? ঠিকই তো বললাম, ওনাকে ভয় পাওয়ার কি আছে? এমন রিয়াকশন দাও সবাই যেন উনি বাঘ ফালু, যে একটা মানুষ তাকে আবার এত ভয় পায়। আজিয়ান হাত ভাঁজ করে পিলারে হেলান দিয়ে শুনছে। অরুমিতা একটু মেকি হেসে বলল, হয়েছে বোন, বুঝছি তুই অনেক সাহসী, এবার অফ যা। অনিমা বিরক্তিকর চোখে অরুমিতার দিকে তাকিয়ে বলল, হুর, দেখলি তুইও এমন ভাবে ভয় পেয়ে আছিস যেন উনি ঠিক এখানেই দাঁড়িয়ে আছে। আপনার সবাই সত্যি। আদিব একটু কেশে বলল, আচ্ছা, এসব কথা তো পরে বলা যাবে। না, আমাকে দেখুন কত সাহস আমার। আমি তো ওনাকে ভয় পাই না, বরং উনি আমাকে ভয় পান। আমার সব কথা শুনে চলেন, যা বলি ঠিক তাই করেন। আজিয়ান এবার মুখটা সিরিয়াস করে পেছন থেকে বলে উঠল, তাই? সন্দেহ আছে? আপনার কথায় সন্দেহ করব? আমার ঘাড়ে কটা মাথা বলুন। এই তো, আপনি একমাত্র চিনেছেন আমায়। এটুকু বলে পেছনে তাকিয়ে অনিমার আওয়াজ আটকে গেল। আদ্রিয়ান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। সেটা দেখে ও একটা শুকনো ঢোক গিলল। তারপর কোন রকমে হাসার চেষ্টা করে বলল, হাই, কখন এলেন? আদ্রিয়ান পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখেই বলল,
যখন আপনি আমার প্রশংসা করছিলেন। এটা শুনে অনিমা মুখে হাসি রেখেই পিছনে ঘুরে বাকিদের দিকে তাকিয়ে চোখ রাঙানি দিল। অর্থাৎ আগে কেন বলনি উনি শুনছেন। তারপর একটা ক্যাবলাকান্ত হাসি দিয়ে সামনে আজিয়ানের দিকে তাকালো। আর আজিয়ান গম্ভীরভাবেই অনিমার দিকে তাকিয়ে বলল, তো মহারানী, ভিতরে যাব? না মানে আপনার কথা না শুনলে যদি গর্দান নিয়ে নেন, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে ভিতরে যেতে পারি আর কি। আজিয়ানের কথাগুলো অনিমা বেচারির হাসি একটু একটু করে গায়েব করে দিল। তবুও নিজেকে সামলে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ শিওর, চলুন, আপনারই তো অপেক্ষা কর। আর কিছু বলার আগেই আজিয়ান ভেতরে চলে গেল। বাকিরাও অনিমার দিকে একটা হতাশাজনক দৃষ্টি দিয়ে ভিতরে চলে গেল। অনিমা মাথা হালকা চুলকে বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, ইউ স্টুপিড, কথা বলার সময় একটু ডানে ভাবে তাকিয়ে বলবি না? এমনিতেও তোর আর কি দোষ বল? তুই কি করে জানবি ওই সিংহ তোর পেছনে দাঁড়িয়ে কথা শুনছে? আর উনিও বা কি এভাবে লুকিয়ে কেউ কথা শুনে? সামান্য ম্যানার্স শুনি। এটুকু বলেই চমকে চারপাশে তাকিয়ে বুকে থু দিয়ে বলল, আবারও কি সব বলছিলাম, ভাগ্যিস শোনেনি। আগে ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। আল্লাহ বাঁচিয়ে দিও প্লিজ। বুকে ফু দিয়ে ছুটে ভেতরে চলে গেল অনিমা। রিক বাড়িতে ঢুকতেই মিসেস লিমা বললেন, তোর বাবা রুমে গিয়ে দেখা করতে বলেছেন। রিক ভ্রু কুঁচকে বলল, কেন? মিসেস লিমা বিরক্ত হয়ে বললেন, আমি কি জানি, তোরা বাপ বেটা মামা মিলে কি কি করে বেড়াস, আমাকে বলিস কিছু? রিক কিছু না বলেই মিস্টার রঞ্জিতের রুমে গিয়ে বলল, ডেকেছিলেন? সোফায় বসে ফাইল দেখছিলেন মিস্টার রঞ্জিত আর কবির শেখ। ছেলের কণ্ঠের আওয়াজ পেয়ে ফাইলের দিকে তাকিয়েই বললেন, বেটার কোনো খোঁজ পেলে? রিক বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটা জেনে তুমি কি করবে? যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। পেয়েছি, কালকে গিয়ে নিয়ে আসবো। মিস্টার রঞ্জিত চোখ তুলে তাকিয়ে বলল, কালকে তোমাকে কলকাতা যেতে হবে আর্জেন্টলি। রিক অবাক হয়ে বলল, হোয়াট? বাট ড্যাড। এটা জরুরি তাই যেতেই হবে। তুমি অ্যাড্রেস দিয়ে দাও বেটার, আমি লোক দিয়ে তুলে এনে আটকে রেখে দেবো তুমি আসা অবধি। সরি বাট আই কান্ট জাস্ট ইউ। এসে হয়তো দেখবো তুমি ওকে মেরে ফেলেছ। আমি যাচ্ছি না কোথাও, জাহান্নামে যাক সব। বলেই রুম থেকে চলে গেল রিক। রাগে গজগজ করছেন মিস্টার রঞ্জিত। কবির শেখ বলল, জিজু, আমি বোঝাচ্ছি ওকে, আপনি রাখবেন না। বলে রিকের পিছে পিছে ওর রুমে এলো কবির শেখ। কবির শেখকে দেখে রিক বলল, মামা প্লিজ, তুমি অন্তত যেতে বলো না কোথাও। কবির শেখ হেসে বললেন, দেখো বাবাই, মেয়েটা কি জানে তুমি ওকে পেয়েছ? রিক গম্ভীর ভাবে বলল, না। কতদিন যাবত আছে ওই জায়গায়? 1.5 বছর। তাহলে 3-4 দিনে তো আর ঠিকানা বদলে নেবে না, তাই না? রিক অবাক হয়ে তাকালো। সত্যি তো, এভাবে তো ভাবিনি। কবির শেখ বললেন, দেখো, কাজটা তো জরুরি, তাই না? কাজটা সেরে তারপর ধীরে সুস্থে নিয়ে এসো মেয়েটাকে, সিম্পল। হুম। কবির শেখ হেসে বলল, এই তো বুঝেছ। তো সব প্যাকিং করে নাও, আমি গেলাম। কবির শেখ যেতেই রিক ভাবলো, আরো 3-4 দিনের জন্য বেঁচে গেলে তুমি, আর একটু মুক্ত জীবন এনজয় করে নাও এই সময়ে। তারপরে তো তোমাকে আসতে হবে আমার কাছে। কফি শপে অসহায় মুখ করে বসে আছে অনিমা। কারণ আজিয়ান একটু নড়লেও ওর থেকে পারমিশন নিয়ে নিচ্ছে, যেমন চেয়ারে বসবে কিনা, কফির মগে চুমুক দেবে কিনা, মশা বসেছে মারবে কিনা, ওয়াশরুম পেয়েছে যাবে কিনা। অনিমা অনুমতি না দেওয়া পর্যন্ত কিছুতেই কিছু করছে না। সবাই মিটমিটিয়ে হাসছে, তবে জোরে হাসতে পারছে না আজিয়ানের ভয়ে। আর অনিমা মুখ কাচুমুচু করে বসে আছে। না হয় একটু দুষ্টামি করেই ফেলেছে, তাই বলে এমন করবে? কিন্তু ভয়ে কিছু বলতেই পারছে না। ওয়েটার বিল নিয়ে আসতেই আজিয়ান অনিমাকে বলল, ম্যাম, বিলটা কি দেবো? ওয়েটার অবাক হয়ে একবার অনিমাকে দেখছে, আরেকবার আজিয়ানকে। আদিপ আরু ওরা মুখ টিপে হেসে যাচ্ছে। আর অনিমার ছেড়ে দেওয়া কাইন্দা বাচি অবস্থা।
মনে মনে শতবার কান ধরে ফেলেছে যে জীবনেও আর এমন উল্টাপাল্টা কথা বলবে না, বকলেও আশেপাশে দেখে নেবে আদ্রিয়ান আসছে কিনা। ওর অভিজ্ঞতা জানে এখন ব্যাপারটা ঠান্ডা ঠান্ডা গেলেও খুব শীঘ্রই সাইক্লোন যাবে ওর ওপর দিয়ে। তাই অনিমা মনে মনে বলছে, আল্লাহ, শুধু এবারের মতোই অবোধ বাচ্চাটাকে বাঁচিয়ে দাও প্লিজ। অনিমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান আবার জিজ্ঞেস করলো, বিলটা দেবো ম্যাডাম? অনিমা অসহায়ভাবে আদ্রিয়ানের দিকে তাকালো, তারপর মাথা নাড়ে হ্যাঁ বলল। অনিমা হ্যাঁ বলার সাথে সাথেই আদ্রিয়ান বিলটা পে করে দিল। আদিব বলল, অনেকক্ষণ তো হলো, এবার আমাদের যাওয়া উচিত। তীব্র ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইয়া যেতে হবে এখন। ওরও তুই আমার সাথে যাবে তো? অরুমিতা তীব্রের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, বাড়িতে যাব, ড্রপ করে দিস। আদিব আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, তুই তো অনিমাকে ড্রপ করে তারপর বাড়ি যাবি, তাই না? আদ্রিয়ান ফোন দেখছিল। আদিবের কথা শুনে মাথা তুলে অনিমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি যাবেন আমার সাথে? অনিমা মুখ ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে হাত কষলে যাচ্ছে। খুব রাগ হচ্ছে এখন ওর। এরকম করার কি আছে, ও তো মজা করে বলেছে ওসব। অনামিকাকে চুপ করে থাকতে দেখে আদ্রিয়ান আদিবাকে বলল, ম্যাডাম আমার সাথে যাবে না বোধ হয়, দেখছিস না চুপ করে আছে। কি বলো, তুমি ওনাকে ড্রপ করে দাও। শত হলে ওনার অনুমতি ছাড়া তো আমি কিছুই করতে পারবো না, তাই না? ওরা সবাই একবার আদ্রিয়ানকে দেখছে, আরেকবার অনামিকাকে। অনিমা মুখ কাচুমাচু করে বলল, আমি কখন বললাম যে আপনার সাথে যাব না? আদ্রিয়ান কিছু না বলে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে হেঁটে বাইরে চলে গেল। অনিমা বোকার মতো তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। অরুমিতে ইশারা করতেই অনিমাও ব্যাগ কাঁধে নিয়ে দৌড় লাগালো আদ্রিয়ানের পেছনে। পার্কিং এরিয়ায় গিয়ে দেখে আদ্রিয়ান সবাই গাড়িতে উঠেছে। ও তাড়াতাড়ি দৌড়ে গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ল। আদ্রিয়ান অনিমার দিকে একবার ভ্রু কুঁচকে তাকিয়ে তারপর সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তা একটাও কথা বলেনি আদ্রিয়ান, আর অনিমা শুধু আর চোখে দেখছে ওকে। অনিমার ফ্ল্যাটের বিল্ডিং এর সামনে গাড়ি থামতেই অনিমা নামতে গিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। প্রতিদিনই কত কিউট করে করে নাই বলে, আর আজ কেমন গোমরা মুখ করে বসে আছে। অনিমা এবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আই এম সরি, দুষ্টুমি করে হলেও আমার ওসব বলা উচিত হয়নি। আদ্রিয়ান চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে, মুখে একরাশ গম্ভীর্যতা। সেটা দেখে অনিমা কাঁদো কাঁদো মুখ করে বলল, সরি তো, ভুল হয়ে গেছে, আর করবো না, প্রমিস। আদ্রিয়ান এবার অনিমার দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাহলে মানছো তো যে ভুল করেছো? অনিমা মাথা নিচু করে বলল, হুম। আদ্রিয়ান হালকা হাসলো, কিন্তু সেটা অনিমার দৃষ্টির আড়ালে। হাসি থামিয়ে গম্ভীর মুখেই বলল, সো ইউ ডিজার্ভ এ পানিশমেন্ট, রাইট? অনিমা অসহায় ভাবে আদ্রিয়ানের দিকে তাকালো, তারপর আবারও মাথা নিচু করে ফেললো। আদ্রিয়ানের এখন হাসিটা চেপে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, তবুও মুখটা যথেষ্ট সিরিয়াস রেখে বলল, আনসার মি। অনিমা নিচু কণ্ঠে জবাব দিল, বাট সরি বলেছি তো। আমি সরি শব্দটাই বিশ্বাসী নই। ইউনো, যে কোনো ভুলকে শোধরানোর বেস্ট স্টার্টিং হচ্ছে পানিশমেন্ট। ভুলের জন্য যদি উপযুক্ত পানিশমেন্ট দেওয়া হয় তাহলে 80% লোক সেই ভুল আর করে না। সো ইউ শুড বি পানিশড। অনিমা ভাবছে, লোকটা এমন অদ্ভুত কেন? এমন একটা সিচুয়েশনেও কি চমৎকার একটা জ্ঞানের কথা বলে দিল। আদ্রিয়ান গম্ভীর মুখে বলল, শুডন্ট ইউ? অনিমা করুণ চোখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলল, হুম। আদ্রিয়ান এবার অনিমার দিকে ঝুঁকে স্লো ভয়েসে বলল, আর ইউ রেডি ফর ইউর পানিশমেন্ট? অনিমা কাঁদো কাঁদো মুখ করে নিচের দিকে তাকিয়ে আছে, আর ভাবছে যে কি পানিশমেন্ট দেবে। মারবে না তো? অনিমার এই ভীতু মুখটা দেখে আদ্রিয়ানের এবার একটা ঘোরের মধ্যে চড়ে যাচ্ছে এক অদ্ভুত নেশা, যে নেশা থেকে বেরোনো সম্ভব না। ও আলতো করে অনিমার কোমর ধরে কাছে টেনে নিল। অনিমা চমকে তাকালো আদ্রিয়ানের দিকে। হঠাৎ এইরকম কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না ও। ওর মনে হচ্ছে ওর পুরো শরীর যেন জমে গেছে, কিছু বলার আর শক্তি নেই।
শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ওর হাত দুটো আদ্রিয়ানের বুকের ওপর। আদ্রিয়ান এক হাত দিয়ে অনিমার কোমর জড়িয়ে ধরে আছে, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। আর অনিমা নিজেও সে দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলছে নিজেকে। আদ্রিয়ান আরেক হাত দিয়ে আলতো হাতে অনিমার বাম গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। অনিমা সাথে সাথেই চোখটা বন্ধ করে ফেললো। ও নিজেও জানে না ও এটা কেন করলো, কিন্তু চোখ খোলা রাখার মতো শক্তি ওর ছিল না। ওর মনে হচ্ছে ও সব শক্তিকেও শুষে নিয়ে গেছে। অনিমাকে এভাবে চোখ বন্ধ রাখতে দেখে আদ্রিয়ান যেন আরো ঘোরের মধ্যে চলে যাচ্ছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ও। ও অনিমার দিকে ঝুঁকে ওর বাম গালে বেশ সময় নিয়ে খুব সফটলি একটা কিস করলো। অনিমার অবস্থা পুরো জোরকা ছাটকা ধীর সে লাগা এর মতো হয়েছে। মুহূর্তেই কয়েকটা হার্টবিট মিস করলো ও। ঠিক তারপরে তীব্র গতিতে পিট করতে লাগলো। আদ্রিয়ানের নিঃশ্বাস ওর মুখের উপর পড়তেই ও পিট পিট করে চোখ খুললো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। ওর মনে একটা কথাই চলছে। এটা কি ছিল? আদ্রিয়ান হয়তো অনিমার মনের কথা পড়তে জানে, তাই মুচকি হেসে অনিমার কপালে কপাল ঠেকিয়ে বলল, এটা তোমার পানিশমেন্ট ছিল। অনিমা আর কি বলবে, ওর তো জান যায় যায় অবস্থা। এই অনুভূতির সাথে পরিচিত নয় ও। আদ্রিয়ান অনিমা ছাড়তেই অনিমা গাড়ির দরজা খুলে বেরিয়ে ছুটে ভেতরে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকায়নি। আদ্রিয়ান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। ও নিজেও জানে না ও কি করেছে আর কেন করেছে। ও তো শুধু ভয় দেখাতে চেয়েছিল অনিমাকে, কিন্তু পরে কি হলো নিজেই বুঝতে পারলো না। অনিমাকে এত কাছে টেনে আর কিছু মাথায় ছিল না ওর। তবে অনিমার ওই লজ্জামাখা মুখটা দেখতে বেশ লাগছিল ওর। নিজেকে সামলাতেই পারছিল না। এসব ভেবে মুচকি হেসে নিজের মাথা চুলকে গাড়ি স্টার্ট করে চলে গেল। আর ওদিকে ফ্ল্যাটে ঢুকেই দরজা বন্ধ করে দরজার সাথে জোরে জোরে শ্বাস নিচ্ছে অনিমা। ওর কাছে সবটা এখনো কেমন স্বপ্ন মনে হচ্ছে। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওর হাত অটোমেটিক্যালি ওর গালে চলে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হি কিডস মি সিরিয়াসলি, বাট হাউ অ্যান্ড হোয়াই? এইসব বলে নিজেই চমকে গেল। আচ্ছা, ওর তো এখন রাগ হওয়ার কথা, কিন্তু ওর তো একটু রাগ লাগছে না, বরং অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। বুকের ভেতরে ধুকপুকুনিটা থামার নামই নিচ্ছে না, সারা শরীর কাঁপছে। এই অনুভূতির নাম কি? ভালোবাসা। হোয়াট? আশিসের কথা শুনে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে অরুণিতা। ওই ছেলে কি সত্যি পাগল? কি সব বলছে? আশিস মুচকি হেসে বলল, ঠিক তো বললাম। দেখো, তোমার সাথে রোজ ফোন কথা বলে না বলে আমার ভালো লাগে না। জানি না, একটু বিরক্ত হও, আমার সেটা ভালো লাগে। কিছু কিছু মানুষের জ্বালিয়ে শান্তি পাওয়া যায়। এরপর মনে হয় আমার এই সুইট কণ্ঠের কথা আজীবন কাটিয়ে দেওয়া যাবে। এসব অনুভূতির নাম কি ভালোবাসা না? আশিসের কথা শুনে মুচকি হাসলো অরুমিতা। পরক্ষণে মুখটা সিরিয়াস করে বলল, যা খুশি হোক, সেটা আপনার ব্যাপার। আই জাস্ট ডোন্ট কেয়ার। আশিস হেসে দিয়ে বলল, তুমি নিজে খুব ভালো করে জানো। ইউ ডু। অরুমিতা ভ্রু কুচকালো। আপনি কি এসব আউল ফল কথা বলতে ফোন করেছেন? আউল ফল না কিউট? আচ্ছা তুমি বলো, আমাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে, আমি সাথে কোনো মেয়ে নিয়ে আসলে তুমি ভুরু কুচকে তাকিয়ে থাকো? দ্যাট নট মিস তুমি জেলাস ফিল করো। অরুমিতা হক চকিয়ে গিয়ে বলল, কই না তো, আমি কেন জেলাস ফিল করব? আশিস মুচকি হেসে বলল, তাহলে ওভাবে তাকিয়ে থাকো কেন? ভাবছি যে একটা ছেলে কতটা মেয়েবাজ হতে পারে। আমি যা হই তাতে তোমার কি? ইউ ডোন্ট কেয়ার, রাইট? অরুমিতা বিরক্ত হয়ে বলল, উফ, আপনার সাথে কথা বলাই বেকার, রাখছি আমি। আরে শোনো তো। আর কিছু বলার আগেই ফোনটা কেটে দিল অরুমিতা। আশিস হেসে দিল, কেন এই মেয়েকে আমি বাকি গার্লফ্রেন্ডের নজরে দেখতে পারি না?
অপুর প্রতি কেন এত খুব একটা সিরিয়াস না হয়েও মেয়েটা আমার কাছে একটু বেশি স্পেশাল। না হয় এখন একটু টাইম পাস করার দরকার। এরপর কল লিস্টে সবার আগে যে গার্লফ্রেন্ডের নাম এলো তাকেই ফোন করলো সে, আর রেগুলার কাজে ব্যস্ত হয়ে গেল। আর ওদিকে অরমিতা মুচকি হাসলো ফোনের দিকে তাকিয়ে। ধীরে ধীরে কেমন যেন উইক হয়ে পড়ছে এই আশিসের প্রতি। ফোন করলে বিরক্ত হয়, আবার ফোন না করলেও ভালো লাগে না। কিছু কিছু অনুভূতি অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। প্লেনে বসে আছে রিক, একটু পরে প্লেন টেক অফ করবে। মেজাজ অত্যন্ত খারাপ হয়ে আছে ওর। এই সময় কাজ করতে হলো। আজ যদি কলকাতা যেতে না হতো তাহলে অনিমা এখনো ওর কাছে থাকতো, কিন্তু এই কাজের চক্করে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ওকে। অসহ্য কেন যে ওর বাবা ওকে ওনার পলিটিক্সের সব জায়গায় জড়ায় কে জানে। উনি কেন বোঝেন না যে ওর ভালো লাগে না এসব। একটু পরেই প্লেন টেক অফ করলো আর রিক চলে গেল কলকাতার উদ্দেশ্যে। অনিমা তীব্রকে সেই কখন থেকে ফোন করেই যাচ্ছে, কিন্তু ধরছে না। এবার বিরক্ত হয়ে ও অরমিতাকে ফোন করলো। অরমিতা ফোন রিসিভ করতেই অনিমা বলল, তীব্রর কি হয়েছে বলতো, ফোন ধরছে না কেন? অরমিতা নখ দেখতে দেখতে বলল, ওর লাইলি এসেছে আজ দেশে। হোয়াট? স্নেহা এসে গেছে? এই জন্যই তো মিস্টার মজনু থম মেরে আছে। অনিমা মুচকি হেসে বলল, এখনো রেগে আছে মেয়েটার উপর? হ্যাঁ ইয়ার, বেচারি গিয়েছিল তীব্রের কাছে, কথাই বলেনি। অনিমা বিরক্ত হয়ে বলল, ওই ডাফারকে ইচ্ছে করে অ্যামাজনে ছেড়ে দিয়ে আসি, এত রাগের কি আছে? এবার তুই ভরসা। হ্যাঁ দেখছি। ফোন রেখে খাটে হেলান দিয়ে গালে হাত দিয়ে বসে আছে অনিমা। কালকের কথাটা মাথা থেকে ছাড়তেই পারছে না ও। বারবার আদ্রিয়ানের ওকে কিস করার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে, আর ততবারই লজ্জায় কুকড়ে যাচ্ছে ও। ভাগ্যিস আদ্রিয়ান কালকে আর ফোন করেনি, তাহলে ও কথাই বলতে পারতো না লজ্জায়। হয়তো আদ্রিয়ানও ওর অবস্থাটা বেশ বুঝতে পারছে, তাই কালকে আর ফোন করেনি। হঠাৎ করে অনিমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আদ্রিয়ানের নাম দেখেই ওর কেমন যেন লাগতে শুরু করলো, তবুও নিজেকে সামনে রিসিভ করে বলল, হ্যালো। কালকে থেকে একটা ফোনও করলে না কেন? অনিমা বিছানার চাদরে নখ ঘষতে ঘষতে বলল, না আসলে। আদ্রিয়ান বুঝতে পারলো কালকের ব্যাপারটা ও এখনো নর্মালি নিতে পারেনি, পারার কথাও না। ও তো আর জানে না আদ্রিয়ানের মনের কথা, তাই ওকে নর্মাল করতে আদ্রিয়ান হেসে বলল, আচ্ছা এসব বাদ দাও, আজ বিকেলে আদিম আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে, সো আসছো তো? অনিমা একটু অবাক হয়ে বলল, ট্রিট? কিন্তু কেন? আদি বাবা হতে চলেছে। অনিমা যেন আকাশ থেকে পড়ল। ও অবাক হয়ে বলল, কি? রাইমা আপু প্রেগনেন্ট? ইয়া। অনিমা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, এত তাড়াতাড়ি? ওনাদের বিয়ের তো 3 মাস হলো, তাই না? এটুকু বলেই জিভে কামড় দিল অনিমা। ও সত্যি একটা ডাফার। কার কাছে কি বলল ও? মিনিমাম কমন সেন্স নেই? দূর, লজ্জায় চুপ করে রইল ও। অনিমার কথা শুনে আদ্রিয়ানও কিছুক্ষণ প্রথমে থ হয়ে রইল। এই মেয়ে যে কতটা বাচ্চা তার প্রমাণ মিনিটে মিনিটে দিয়ে দেয়। এই মেয়েকে সামলাতে ওকে যে অনেক কাঠখড় পোড়াতে হবে সেটা বেশ বুঝতে পারছে ও। পরক্ষণেই অনিমাকে অস্বস্তিতে ফেলতে দুষ্টু হেসে বলল, তো ম্যাডাম, আপনি বিয়ের কতদিন পর বেবি চান? হ্যাঁ। এটা শোনার সাথে সাথে অনিমার কাশি উঠে গেল। সে কি কাশি! কাশতে কাশতে যেন এক্ষুনি যক্ষা রোগীর সার্টিফিকেট হাতিয়ে নেবে। আর আদ্রিয়ান অনিমার এই অবস্থাতে আর নিজের হাসি আটকে রাখতে পারল না, শব্দ করে হেসে দিল। অনিমার কাশি থামার নামই নিচ্ছে না। সেটা দেখে আদ্রিয়ান হাসতে হাসতে বলল, আরে আরে এবার থামো, নাহলে পাবলিক তোমাকে যক্ষা রোগী ভাববে। আদ্রিয়ানের কথা শুনে অনিমার কাশিটা অটোমেটিক্যালি থেমে গেল। কাশি থামিয়ে একদম চুপ করে নিচের দিকে তাকিয়ে নখ দেখতে লাগলো।
সত্যি জীবনে কারো কাছে এতটা লজ্জা পায়নি যতটা এই ছেলেটার কাছে পেয়েছি। ছেলেটা সব সময় ওকে এত লজ্জায় কেন ফেলে? কি শান্তি পায় এরকম করে? সেটা বুঝতেই পারে না ও। আজিয়ান বুঝতে পারলো যে অনিমা লজ্জা পাচ্ছে, তাই মুচকি হেসে বলল, থাক আর লজ্জা পেতে হবে না। আসছো তো? অনিমা নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ আসবো তো। আমায় একটু আগে যেতে হবে, তাই আমি তোমাকে পিক করতে আসতে পারবো না। আমি তীব্রকে অ্যাড্রেস মেসেজ করে দিয়েছি, ও তোমার ফ্ল্যাটের সামনে থেকে তোমাকে পিক করে নেবে। এনি প্রবলেম? না চলবে। তো বিকেলে দেখা হচ্ছে তাহলে। হুম। ওকে, বাই। বাই। ফোনটা রাখতেই মুখে মুচকি হাসি ফুটে উঠল অনিমার। তারপর মনে পড়ল তীব্রর আর স্নেহার ব্যাপারটা। না, এই দুটোর কিছু করতে হবে। এদের মানবাভিমানের পালা এবার শেষ হওয়া উচিত। ফোন বুকে অনেকক্ষণ খুঁজে স্নেহার নাম্বারটা খুঁজে পেল। অনেকদিন কথা হয় না মেয়েটার সাথে। হঠাৎ ফোনটা বেজে উঠতেই স্ক্রিনে তাকিয়ে অনি নামটা দেখে স্নেহা ফোনটা তুলে জিভে কামড় দিল। তীব্র কথা না বলায় মনটা এতটাই খারাপ ছিল যে মেয়েটার কথা ভুলে গিয়েছিল ও। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, এতক্ষণে ফোন করলি? তুই কোন এসে 10 বার ফোন করে ফেলেছিস? অনিমার এই কথার কোনো উত্তর পেল না স্নেহা। হঠাৎ যে অনিমা এভাবে বলে ফেলবে তো ভাবেইনি। স্নেহাকে চুপ থাকতে দেখে অনিমা বলল, তুমি স্লাইলি মজনুর সাথে মান অভিমান এখনো শেষ হয়নি তাই না? স্নেহা মন খারাপ করে বলল, তোর বন্ধু তো কথাই বললো না আমার সাথে। এটা শুনে অনিমা হেসে বলল, আরে নো চাপ, আমি আছি তো, কেস পুরো সল্টে দিব। স্নেহা তো বড়সড় একটা ঝটকা খেলো। অনি এভাবে কথা বলছে, তবুও নিজেকে সামলে বলল, কি করবি? শোন, তুই আমার ফ্ল্যাটে চলে আয়, বিকেলে একটা জায়গায় যাব। কোথায়? আয়, তারপর সব বলছি। বিকেলে অনিমা খাটে পা ঝুলিয়ে আর স্নেহা আসাম করে অনিমার ফ্ল্যাটে বসে আছে। স্নেহা হা করে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা স্নেহাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচালো। স্নেহা তাড়াতাড়ি নিজেকে সামলে বলল, এডি তোর সাথে এসব করেছে? আর ও তোর এত ভালো বন্ধু হয়ে গেছে? অনিমা চোখ ছোট ছোট করে কোমরে হাত দিয়ে বলল, আমি কোথায় তোদের লাইলি মজনুকে মেলাবো সেই টেনশনে আছি, আর তুই এসব ফাউল চিন্তা করছিস। স্নেহা মাথাটা একটু চুলকে বলল, আসলে অনেক বড় ফ্যান তো তাই। চুপ কর তো, ভাবতে দে। তুই কিন্তু যাচ্ছিস আমার সাথে। স্নেহা চিন্তিত মুখ করে বলল, তীব্র যদি আমাকে দেখে যেতে না চায়? অনিমা অ্যাজ ইউজুয়াল দাঁত দিয়ে নখ কাটছিল। স্নেহার কথা শুনে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই, তোর মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না? বি পজিটিভ ফেয়ার, এমন কিছু হবে না। স্নেহা আরো একবার অবাক হলো অনিমার পজিটিভিটি দেখে। ও তো এমন ছিল না, এমন পজিটিভ ভাবনা ওর মধ্যে কি করে এলো? একটু পরেই তীব্র মেসেজ করলো যে ও এসে গেছে। অনিমা স্নেহার দিকে তাকিয়ে বলল, তোমার মজনু এসে গেছে, চলো। স্নেহা অসহায় ভাবে তাকালো অনিমার দিকে। অনিমা বুঝতে পেরে ওর হাত ধরে বলল, আর টেনশন না, চল। এরপর দুজনেই নিচে নেমে গেল। তীব্র গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আর ওদের দেখে অরুমিতা ফ্রন্ট সিট থেকে নেমে পেছনে চলে গেল। অনিমার সাথে স্নেহাকে দেখে তীব্র ভ্রু কুঁচকে গেল। বিরক্তিকর কণ্ঠে বলল, চলে গেল। অনিমার সাথে স্নেহাকে দেখে তীব্র ভ্রু কুঁচকে গেল। বিরক্তিকর কণ্ঠে বলল, ও এখানে কি করছে? স্নেহা মাথা নিচু করে আছে। অনিমা তীব্রর দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, ও যাচ্ছে আমাদের সাথে। তীব্র কিছু বলবে তার আগেই অনিমা ওকে থামিয়ে দিয়ে বলল, দেখ, তোরা যদি ভেবে থাকিস যে দুজন মুখ গোমরা করে দুদিকে মুখ ঘুরিয়ে বসে থাকবি আর আমি ব্যাকগ্রাউন্ডে জনসিনের গান বাজাবো, দেন ইউ গাইস আর রং। এত সময় নেই আমার হাতে, চুপচাপ চল, নইলে আমি একদম ভেতরে গিয়ে দরজা লক করে রাখবো, কিন্তু সেটা ভালো হবে। তীব্র আর কিছু না বলে চুপচাপ বসে রইল। অনিমা স্নেহাকে চোখ মেরে সামনের সিটে বসতে বলল। স্নেহা অবাক হয়ে অনিমার সাথে 1.5 বছর আগের অনিমাকে মেলানোর চেষ্টায় আছে।
মেয়েটা এতটা বদলে গেল? কোথায় সেই শান্ত নম্র মেয়েটা? অনিমা খোঁচা মারতেই স্নেহার সামনে গিয়ে বসতো। তারপর অনিমা ব্যাক সিটে অরমিতার পাশে বসে ওকে থামস আপ দেখালো। অরমিতাও মুচকি হাসি দিল। সারা রাস্তা তীব্র আর স্নেহা দুজনেই চুপ করেছিল। তবে আর চোখে দেখেছে দুজন দুজনকে। অনিমারা ভেতরে গিয়ে দেখে আজিয়ান ওরা বসে আছে। ওদের দেখে রাইমা এগিয়ে এলো। অনিমা রাইমাকে টাইট একটা হাত করে বলল, কংগ্রেচুলেশন আপু। এরপর সবাই একে একে আদিপ আর রাইমাকে কংগ্রাচুলেট করলো। অনিমা স্নেহার সাথে আজিয়ানের পরিচয় করে দিয়ে বলল, ও স্নেহা আমার আরেক বন্ধু। স্নেহা অবাক হয়ে তাকিয়ে আছে। অনিমা স্নেহাকে খোঁচা মারতেই ওর হুশ এলো। হক চকিয়ে বলল, হ্যালো স্যার, আই অ্যাম ইয়োর বিগেস্ট ফ্যান। 1.5 বছর বিদেশে বসেও আপনার গান শুনেছি। আপনাকে কখনো সামনাসামনি দেখবো ভাবতেই পারিনি। আজিয়ান হেসে দিয়ে বলল, আচ্ছা হয়েছে, আগে একটু শ্বাস নিয়ে নাও। অনিমা চোখ গরম করে তাকালো স্নেহার দিকে। স্নেহাও বুঝতে পারলো যে এক্সাইটমেন্টে বেশি বকে ফেলেছে সে। আজিয়ান মুচকি হাসি হেসে বলল, তুমি অনি অরুমিতা তীব্র ফ্রেন্ড, মানে আমাদেরও। স্যারনার দিকে আদ্রিয়ান বা আদ্রিয়ান ভাইয়া বলে ডেকে। স্নেহা হেসে মাথা নাড়ালো। সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া করে। বাইরে যে যার মতো আলাদা আলাদা কথা বলছে। এক জায়গাতেই তবে একটু দূরে দূরে। আজিয়ান আর অনিমা একটা সিঁড়ির উপর বসে কথা বলছে। কথার মাঝে অনিমা এক্সাইটেড হয়ে বলল, আমি তো ভাবতেই পারছি না রাইমা আপু মা হবে। একটা ছোট্ট বেবি আসবে, ছোট্ট হাত পা নিয়ে খেলবে, খিলখিলিয়ে হাসবে। ওয়াও! আজিয়ান গালে হাত রেখে বলল, এমন ভাবে বলছো যেন তোমার নিজেরই বেবি আসছে। অনিমা হেসে দিয়ে বলল, আসলে তো খুব ভালো হতো, কিন্তু বিয়েটাই তো হলো না। আজিয়ান এবার অনিমার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, নিজেই বাচ্চা, সে আবার বাচ্চার মা হবে। অনিমা মুখ ফুলিয়ে আজিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি বাচ্চা? আপনি জানেন ঠিক সময় বিয়ে হলে আমার এখন হাফ ডজন বাচ্চা থাকতো। আজিয়ান অবাক হয়ে তাকালো অনিমার দিকে। এই মেয়ে প্রথমে লাগাম ছাড়া কথা বলে, পরে নিজেই পড়ে লজ্জায় কুকড়ে যায়। হলেও তাই। একটু পরেই অনিমা ব্যাপারটা বুঝতে পেরে মাথা উঁচু করে ফেললো। আজিয়ান বিড়বিড় করে বলল, আগে বিষয়টা হোক, তারপর দেখবো কয় বছরে হাফ ডজন দিতে পারো। অনিমা ভ্রু কুচকে বলল, কিছু বললেন? আজিয়ান একটা মেকি হাসি দিয়ে বলল, না না, বাই দ্য ওয়ে, এই তীব্র স্নেহের মধ্যে কি হয়েছিল? দুজনে এই মুখটা গোমড়া করে রেখেছে, সেই কখন থেকে এরকম করে আছে। কেসটা কি? অনিমা তীব্র আর স্নেহার দিকে তাকিয়ে বলল, কেস জন্ডিস। মানে? অনেক ঘটনা বলবো পরে একদিন। এদিকে স্নেহা অরু একসাথে বসে কথা বলছে। হঠাৎ স্নেহা অরুকে বলল, এডি আর অনির মধ্যে কিছু চলছে তো অনেক কিছুই, কিন্তু ওদের দুজনেই কেউ কাকে সরাসরি কিছুই বলেনি। স্নেহা অনিমা আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কিন্তু অনির এত পরিবর্তন কিভাবে? মানে 1.5 বছর আগে তো অনিমা ঠিক মতো হাসতোও না, আর এখন? অরু হেসে বলল, এক ম্যাজিশিয়ান এসে ওর জীবনে ম্যাজিক করে দিয়েছে। স্নেহা বুঝতে না পেরে বলল, মানে? সবই তো এলি, কয়দিন থাক বুঝতে পারবি। স্নেহা ভাবছে কে এই ম্যাজিশিয়ান, আর কি এমন ম্যাজিক করেছে সে যে এত ভীতু নরম মেয়েটা এতটা চঞ্চল আর দুষ্টু হয়ে গেল। আজকে রাতেও অনিমা ল্যাপটপে রঞ্জিত চৌধুরীর এগেইনস্টে আরো সামান্য কিছু প্রুফ অ্যাড করে। যেই বিছানায় শুতে যাবে ঠিক তখনই টুং করে ওর ফোনে একটা মেসেজের টোন বেজে উঠল। হাতে নিয়ে দেখে আজিয়ানের মেসেজটা ওপেন করে দেখলো ওখানে লেখা আছে, যেভাবে আছো ওভাবেই নিচে চলে আসো ফার্স্ট অ্যান্ড ইয়েস, আর কোনো প্রশ্ন করবে না। অনিমা একটা ছোট্ট নিঃশ্বাস ফেললো। এই ছেলের আবার কি হলো? অনিমা একটা অ্যাশ কালারের হাফাতা টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে আছে, তাও টাকটুর অনেক ওপরে ফোল্ড করা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11:20। এত রাতে নিচে যাবে? কি আর করার, কথা না শুনলে যে ঘরে এসে তুলে নিয়ে যাবে সেটা তো শিওর।
তাই শুধু ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাটে তালা দিয়ে নিচে চলে গেল। কিন্তু নিচে কাউকে না দেখতে পেয়ে বেশ ঘাবড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে আরজিয়ানকে ফোন করবে, তার আগে কেউ ওর মুখ চেপে ধরলো পেছন থেকে। ও কিছু বুঝে ওঠার আগেই ওর চোখ বেঁধে দিল। মুখ চেপে ধরে আছে, তাই কিছু বলতেও পারছে না। লোকটা অনিমার পেট জড়িয়ে নিজের পিঠের সাথে ঠেকিয়ে বলল, ডোন্ট শাউট। অনিমা ওর ছটফটানি থামিয়ে দিল, কারণ কণ্ঠটা চিনতে ওর একটুও দেরি হয়নি। এটা আদ্রিয়ান। অনিমা বলল, কি হচ্ছে? চোখ বেঁধেছেন কেন? আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ। আর একটা কথা বলবেন এখন, আর বললেও অ্যান্সার দেবো না, সো কিপ কোয়াইট। এটুকু বলেই অনিমার হাতও পেছন থেকে বেঁধে অনিমাকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। অনিমা কিছুই বুঝছে না, এইভাবে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে ওকে। রাস্তায় অনেকবার অনেক জিজ্ঞেস করেছে কি করছে, কোথায় নিয়ে যাচ্ছে তাকে, কিন্তু কোনো জবাব দেয়নি আদ্রিয়ান। একটা অনাথ আশ্রমের সামনে গিয়ে গাড়ি থামালো। আদ্রিয়ান ঘড়ির দিকে তাকিয়ে তারপর কাউকে ফোন করে বলল, সব রেডি তো? ওপাশ থেকে কেউ কিছু বলল। তার উত্তরে আদ্রিয়ান ওকে বলে অনিমাকে নিয়ে ভিতরে গেল। তারপর আশ্রমের মাঠের মাঝখানে দাঁড় করিয়ে কাউন্ট করা শুরু করলো আদ্রিয়ান। আর ওর সাথে তাল মিলিয়ে আশপাশ থেকেও কাউন্টিং এর শব্দ শুনতে পাচ্ছে অনিমা। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 কাউন্ট করতে করতে হাতের বাঁধন খুলেছিল। আর 1 বলার সাথে সাথে আদ্রিয়ান অনিমার চোখের বাঁধনও খুলে দিল। আর চেঁচিয়ে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে। অনিমা হা করে সামনের দিকে তাকিয়ে আছে। অনেকগুলো বাচ্চা লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর তাদের সবার হাতে একটা করে ওয়ার্ড, মানে ওরা এক একটা ইংলিশ ওয়ার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যে হ্যাপি বার্থডে জানিয়েছে। সবাই স্মাইল ইমোজির মুখোশ পরে আছে, আর আশেপাশে অনেকগুলো বাচ্চা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। আশ্রমের সঞ্চালকরাও দাঁড়িয়ে হাত তালি দিচ্ছে। সারা মাঠ বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো। ওর আজ বার্থডে, সেটা তো ওর মনেই ছিল না। কি করে থাকবে? 6 বছর যাবত তো সেলিব্রেটি আর করা হয়নি ওর বার্থডে। লাস্ট ওর আব্বুই সেলিব্রেট করেছে ওর বার্থডে, এরপর আর কেউ না। যদিও তীব্র ওরও অনেকবার জানতে চেয়েছে, কিন্তু বলেনি ও। কিন্তু অনিমার আব্বুই তো ওকে এই আশ্রমে নিয়ে এসে প্রতিবার বার্থডে সেলিব্রেট করত। অনিমা অবাক হয়ে আদ্রিয়ানের দিকে ঘুরে তাকালো। আদ্রিয়ান মুচকি হেসে একটা ফুল অনিমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ম্যাডাম। ফুলটা নিয়ে অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। সব হুবহু একরকম করে সাজানো, ফুল, বেলুন, মাস্ক সব একরকম। আদ্রিয়ান এসব জানলো কি করে? এমনি মিলে গেল? দুটো মানুষের এত মিল কি করে হয়? সবই কি কাকতালীয় নাকি? আর কিছু ভাবার আগেই ওরু, তীব্র, স্নেহা, আদির, রাইমা, আশিস সবাই বেরিয়ে এলো। সবাই ওকে উইশ করলো। অরুমিতা বলল, শয়তান মেয়ে, এদিকে বলতে পারলি, আমাদের বলতে পারলি না তোর বার্থডে কবে? অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। ও ভাবছে ও তো বলেনি আদ্রিয়ানকে ওর বার্থডে। তাহলে অনিমা আদ্রিয়ানের সামনে গিয়ে ওকে কিছু বলবে, তার আগেই আদ্রিয়ান ওকে সামনের দিকে তাকাতে ইশারা করলো। অনিমা সামনে তাকিয়ে একটা মহিলাকে দেখে অবাক হয়ে গেল। মুখে হাসি আর চোখের কোণে পানি চলে এলো ওর। এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো ওনাকে। মহিলাটিও হেসে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে মাই চাইল্ড। কেমন আছো মাদার? খুব ভালো, তুমি কেমন আছো? অনিমা মাদারকে ছেড়ে দিয়ে বলল, ভালো, খুব মিস করি তোমাকে। হ্যাঁ তাই তো, 1.5 বছরেও মনে পড়লো না এই বুড়িটাকে। তুমি তো জানো মাদার, আমি কেন আসতাম না। আই নো, নাও এনজয় ইওর ডে।
এরপর আদ্রিয়ান বাচ্চাদের দিকে তাকিয়ে ইশারা করতে সব বাচ্চারা একে একে এসে অনিমাকে ফুল আর বেলুন দিয়ে উইশ করলো। আর অনিমাও এক এক করে সব বাচ্চাদের চুমু দিয়ে ওদের থেকে ফুল আর বেলুনস নিল। এর মধ্যে সাংবাদিকরাও এসে গেছে, কারণ তারা জানতে পেরেছে আদ্রিয়ান আবরার জুহাইয়ের কোনো জার্নালিস্টের বার্থডে সেলিব্রেট করছে। আদ্রিয়ান প্রথমে এদের দেখে অবাক হলেও পরে আর পাত্তা দেয়নি। জার্নালিস্টরা এসে আদ্রিয়ানকে আর অনিমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো। আদ্রিয়ান কেন অনিমিতার বার্থডে সেলিব্রেট করছে, ওদের মধ্যে কি সম্পর্ক, ব্লা ব্লা। আদ্রিয়ান অরুমিতাকে ইশারা করলো অনিমাকে নিয়ে যেতে। অরুমিতা নিয়ে গেল ওকে। তারপর আদ্রিয়ান জার্নালিস্টদের বলল, দেখুন, এখন এখানে একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছে, আগে সেটা করি, তারপর আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। এক্সকিউজ মি। বলেই আদ্রিয়ান ওখান থেকে সরে অনিমাকে নিয়ে কেকের কাছে গেল। অনিমা কেক কাটলো। প্রথম বাইট মাদারকে দিতে গেলে মাদার আদ্রিয়ানকে বলল, অনিমা তাই করলো। চারপাশে একবার তাকিয়ে অনিমা নিঃশব্দে কেঁদে দিল। ওর আপু চলে যাওয়ার পর কেউ এভাবে ওর জন্মদিন সেলিব্রেট করেনি। খুব মিস করছে ওর আব্বুকে। অনিমাকে কাঁদতে দেখে আদ্রিয়ানি এসে ওকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখ মুছে দিল। আর অনিমা নিজেকে আটকাতে না পেরে জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। জার্নালিস্টরাও প্রতিটা মুহূর্তের ছবি তুলে নিউজ বানিয়েই যাচ্ছে। স্নেহা এবার বুঝতে পারছে অনিমার বদলে যাওয়ার রহস্য। ও হেসে অরুমিতাকে বলল, তুই ঠিকই বলেছিলি, অনিমার জীবনে সত্যি একজন ম্যাজিশিয়ান এসছে। উনি সত্যিই ম্যাজিক জানে। অরুমিতা শুধু মুচকি হাসতো। তীব্র, স্নেহা, অরু আর আশিস, আদিব, রাইমা সবাই খুব খুশি, কারণ ওদের সবার প্রাণ অনিমা আজ খুব খুশি। আদ্রিয়ানের কথা বিশেষ করে আর বলার দরকার নেই। অনিমা বাচ্চাদের সাথে দুষ্টুমি করে খেলছে, বেলুন মাস্ক নিয়ে মজা করছে, আর আদ্রিয়ান হাত ভাঁজ করে সেই দৃশ্য দেখছে। এক অদ্ভুত শান্তি পাচ্ছে ও অনিমাকে এত খুশি দেখে। হঠাৎ মাদার এসে আদ্রিয়ানের কাঁধে হাত রাখলো। আদ্রিয়ান ঘুরে তাকাতেই বলল, গড ব্লেস ইউ মাই চাইল্ড। তুমি জানো না তুমি কি করেছো। এক সময় ওকে দেখে আমি তো ভেবেছিলাম এই মেয়েটার জীবন থেকে সব হাসি হারিয়ে গেছে। সেই দুষ্টু মিষ্টি হাসি খুশি মেয়েটা হারিয়ে গেছে। হয়তো কোনোদিন সে অনিমিকা ফিরে আসবে না। বাট আই ওয়াজ রং। তুমি পেরেছো ওকে আগের মতো করতে, ওর অন্ধকার জীবনে আলো হতে, ওর রংহীন জীবনের রং হতে। একটা কথাই বলবো, এভাবেই সবসময় আগলে রেখো ওকে। এই অল্প বয়সী জীবনের চরম সত্যিগুলোর মুখোমুখি হয়েছে ও। অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছে। ওকে আর কষ্ট পেতে দিও না, সব কষ্ট থেকে দূরে সরিয়ে রেখো। আই নো তুমি পারবে।